আসসালামু আলাইকুম। তো হচ্ছে গিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ হচ্ছে আমরা গতকাল লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা নিতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে আমাদের নেটের সমস্যা ছিল কিছু, ইভেন হচ্ছে গিয়ে এখনও নেটের সমস্যা। তাই হচ্ছে গিয়ে আপনাদের জন্য ভিডিওটা শ্যুট করে তারপর হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে লিঙ্ক দিয়ে দিব, সবাইকে পাবলিক করে দিব ভিডিওটা, এরকম ইচ্ছা আছে। আমি একান্ত দুঃখিত, আবার বলতেছি, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম আসলে আপনারা লাইভে থেকে ক্লাসটা করেন, বাট বুঝতেই পারতেছেন আসলে আমার বাসার সমস্যা বলতে পারেন, বা একটু আগে বৃষ্টি হচ্ছিল, মানে এলাকার নেটের সমস্যা বলতে পারেন, যেটাই হোক আসলে আমরা অনলাইনে এইসব ব্যাপারের সাথে আসলে দিন দিন অভ্যস্ত হয়ে যাচ্ছি, যে নেটের সমস্যাটা আমাদের একটা মেজর ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তো যেটাই হোক, আমরা হচ্ছে আমাদের কথা মতো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে এমসিকিউ ক্লাস ওটা শুরু করে দিব। আমরা আজকে বলবো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এমসিকিউ ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এটা আজকের ফার্স্ট ক্লাস, সলিউশন ক্লাসের ফার্স্ট ক্লাস কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এমসিকিউর উপরে। আর আমরা আজকে কোন চ্যাপ্টার কভার দিব? আজকে হচ্ছে আমরা গুণগত রসায়ন বা হচ্ছে কি আমাদের চ্যাপ্টার 2 কভার দিব। হ্যাঁ, আজকে আমরা কভার দিব হচ্ছে চ্যাপ্টার 2 কভার দিব। অ্যান্ড অবশ্যই ক্লাসটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, কারণ সব কিছু তো আমি আগে থেকেই হচ্ছে গিয়ে সিস্টেম করে রাখা, আমাদের সব কিছুই হচ্ছে আগে থেকে সিস্টেম করে রাখা, যে আমরা কোন ফর্মেটে আগাবো, কোনভাবে আগাইলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা সব কিছু ওইরকম সিস্টেম দিয়ে আগাচ্ছি, টেনশনের কোনো কারণ নেই। ম্যাথ ক্লাসগুলোর মতো আশা করি এই ক্লাসটাও আপনাদের কাছে সারা ফেলবে। তো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 মানে গুণগত রসায়নের আমরা এখন ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা বেশ ভালো ভালো কিছু জিনিসপত্র শিখবো, যেখান থেকে কিন্তু অ্যাডমিশনে ভালো ভালো কোশ্চেন এসে থাকে। তো আমরা প্রথমে বেসিক কথা বলি নেই কিছু, আমি আপনাদের নর্মালি বলি যে আমরা সবাই জানি কি পরমাণুর মধ্যে স্থায়ী কণিকা থাকে, অস্থায়ী কণিকা থাকে, কম্পোজিট কণিকা থাকে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। বারবার বলতেছি, আমরা একটা পরমাণুর যদি কণিকার কথা চিন্তা করি, কণিকার কথা যদি চিন্তা করতে চান, কণিকার কথা যদি চিন্তা করতে চান, তাহলে আপনি কি পাবেন? আপনি পাবেন কি? স্থায়ী পাবেন, অস্থায়ী পাবেন, আর হচ্ছে পাবেন হচ্ছে কি কম্পোজিট কণিকা। হ্যাঁ, কম্পোজিট কণিকা। এখন মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি অস্থায়ী কণিকা অনেকগুলো আছে, অনেকে ছন্দের মাধ্যমে মনে রাখে, বাট এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। স্থায়ী কণিকা 99 বাচ্চারাও পারে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, এগুলো তো আমরা জানি, ইপিএন। আর কম্পোজিট কণিকা কি শুধুমাত্র মাথায় রাখবেন, কম্পোজিট কণিকাটা একটু মাথায় রাখবেন, ডিউটেরন আর আলফা, ডিউটেরন আর হচ্ছে গিয়ে আলফা, বাকি সব হচ্ছে অস্থায়ী। তার মানে কি আমাদের অস্থায়ী কি মনে রাখার জন্য প্রেশারটা কমে গেছে, তার মানে বাকি সব হচ্ছে অস্থায়ী। এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ, আসতে দেখা যায়। সো আমরা এইগুলো আশা করি জেনে নিব। তারপর হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের ভর, তারপর হচ্ছে কি আমাদের এই জিনিসগুলো তো আমরা ম্যাথমেটিক্স করার সময় লাগবেই, সামনে লাগবে, ব্যাসার্ধ শক্তি এগুলো আছে। তো ওইগুলো আপাতত খুব বেশি প্রেশার নেবেন না, বাট আপনার জেনে রাখা উচিত যে কোন কণিকাটা কোন বিজ্ঞানে আবিষ্কার করছে। এগুলো যারা মেডিকেল অ্যাডমিশন দিবেন তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ে নেবেন। আচ্ছা, একটু আরো কিছু কথা একটু বললে তারপরে সামনের দিকে আগাই। ব্যাপারটা বুঝেন, যেহেতু কেমিস্ট্রি, তার মানে কি থিওরিটিক্যাল অনেক বিষয় থাকবে। তো যেসব থিওরির মেইন কনসেপ্টগুলো থাকবে, যেগুলো বোঝানো, সেইগুলো আমাদের তরফ থেকে বোঝানো হবে, তারপর হচ্ছে কি এমসিকিউ সলভ হবে। আচ্ছা, আর যেগুলো হচ্ছে তাত্ত্বিক, পুরাপুরি তাত্ত্বিক, মানে বোঝানোর কিচ্ছু নাই, সেসব জিনিস হয়তো দুইটা কাজ হতে পারে, আমি দাগাই দিতে পারি, বা হচ্ছে ইম্পর্টেন্টগুলো আমি হচ্ছে গিয়ে কালেক্ট করে আপনাদের ছবি পাঠাইতে পারি। আর এইসব ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নাই, বারবার বলতেছি। আপনি যত বেশি পারেন কোশ্চেন ব্যাংক, কোন কোশ্চেন ব্যাংক ভালো ওইসব কোশ্চেন করার দরকার নেই আমাকে। আপনি যা আপনার হাতের সামনে আছে তা থেকে শুরু করে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করেন, দেখবেন হচ্ছে অনেক কোশ্চেনগুলো আপনি পেরে যাচ্ছেন, অনেক কোশ্চেনগুলো সলভ করতে করতে আপনার কাছে আয়ত্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতেছি যে কোশ্চেন ব্যাংক সবসময় বেশি বেশি সলভ করবো। যার কাছে যা আছে, আপনার কাছে কোনো কোশ্চেন ব্যাংক নেই, গাইড তো আছে রে ভাই। গাইডের মধ্যে যে পুরান আমলের যে গাইডের মধ্যে কি থাকতো? গাইডের মধ্যে হচ্ছে আপনার কি যে অবজেক্টিভের থাকে না প্রত্যেক অধ্যায়ে, তার মানে ওইগুলা দিয়ে আপনি কালেক্ট করেন, টেস্ট পেপার আছে ওইখান থেকে আপনি কালেক্ট করেন, হোক সেটা কলেজ কোশ্চেন, হোক সেটা অ্যাডমিশন কোশ্চেন, আপনার দেখার লাভ নাই। আপনার কাজ হচ্ছে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করা, তার মানে আপনি কোশ্চেনগুলো সলভ করতে থাকেন, তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারতেছেন। তো আমরা দরকারি জিনিসগুলো হচ্ছে গিয়ে পড়ায় দিব, অ্যান্ড আশা করি অনেক ভালো ভালো করে পড়াবো। আর হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে তাত্ত্বিক বাট কোশ্চেন আসবেই, ন্যাচারাল কোশ্চেন আসবেই, ওই জিনিসগুলো হচ্ছে আমরা বলে দিব। আর হচ্ছে গিয়ে দাগায় দেওয়ার চিন্তা ভাবনা আছে, বা হচ্ছে গিয়ে ছবি তুলে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের স্টুডেন্টদের। তো হচ্ছে সবাই দোয়া রাখবেন। আচ্ছা, খেয়াল করুন। তো এই আমরা কণিকার ব্যাপারে গেলাম, এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। মনে করেন এটা একটা পরমাণুকে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে, একটা পরমাণুকে ধরে নিলাম হচ্ছে এ, আমার নাম এ দিয়ে শুরু, তাই আমরা ধরে নিলাম এ, একটা পরমাণু যার নাম হচ্ছে এ দিয়ে শুরু। আচ্ছা, এই পরমাণুটার পরিচয় আমরা কেমনে দিই? আমরা বই পুস্তকের ভাষায় শেখার দরকার নেই, আমরা আমাদের মতো শিখবো। মনে রাখবো, একটা পরমাণুর বাম সাইডের নিচে কি থাকে? বাম সাইডের নিচে থাকে তার প্রোটন সংখ্যা কি থাকবে?
প্রোটন সংখ্যা, আমি যে প্রো লিখলাম, হ্যাঁ প্রোটন সংখ্যা, বাম সাইডের উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে ভর সংখ্যা, উপরে কি থাকবে ভর সংখ্যা, ডান সাইডের নিচে কি থাকে পরমাণুর সংখ্যা, প লিখলাম পরমাণুর সংখ্যা, উপরে থাকবে হচ্ছে গিয়ে চার্জ, উপরে থাকবে হচ্ছে চার্জ। চার্জে আমরা দুইটা কন্ডিশন দিব, চার্জে আমরা দুইটা কন্ডিশন দিব, আমরা আমাদের মতো করে কন্ডিশন দিব। যদি চার্জ পজিটিভ হয় তাহলে ইলেকট্রন বিয়োগ যায়, ইলেকট্রন বিয়োগ হবে, ইলেকট্রন বিয়োগ হবে, আমরা আমাদের ভাষায় পড়ি, হ্যাঁ। যদি চার্জ নেগেটিভ হয় তাহলে ইলেকট্রন যোগ হবে, ইলেকট্রন যোগ হবে। মানে কি পরবর্তী, এগুলো পরে বুঝবো। তো আসলে আমরা কোশ্চেন সলভ করি, ডিরেক্ট অ্যাডমিশনের কোশ্চেন সলভ করি। মনে করেন আমাকে একটা নর্মাল উদাহরণ দিছে, আমরা একটা নর্মাল উদাহরণ নিয়ে কাজ করি, এটা হচ্ছে আমাদের 17-18 আসছে JU-তে, হ্যাঁ। আচ্ছা একটু খেয়াল করি। তো আমরা মনে করেন হচ্ছে আমাদের দিছে ফসফরাস, এটা হচ্ছে গিয়ে 15, এটা হচ্ছে গিয়ে 31 দিছে। আচ্ছা এখন আমাকে বলা হয়েছে যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয় করো। আপনার প্রথম কাজ হচ্ছে আপনার প্রোটন সংখ্যা জানেন, কেন? কারণ প্রোটন সংখ্যা ডিরেক্ট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রো, মানে প্রোটন সংখ্যা কত হবে, প্রোটন সংখ্যা হবে হচ্ছে আমাদের 15। আমাদের বলছে নিউট্রন সংখ্যা বের করো, নিউট্রন সংখ্যা বের করা কি খুব একটা সমস্যা? নিউট্রন সংখ্যা আমরা জানি ভর মাইনাস প্রো, এটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা, তাই না? তার মানে নিউট্রন কত হওয়া উচিত, ভর কত, ভর হচ্ছে কি আমাদের 31 মাইনাস 15, তার মানে নিউট্রন কত, নিউট্রন হচ্ছে কি 16, সহজ কথা। আর আরেকটা পার্ট হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এখানে কি কোনো চার্জ আছে, চার্জ নাই, তার মানে জিরো, কোনো গ্যাঞ্জাম নাই। আর তার মানে নরমাল কনসেপ্ট কি, নরমাল কনসেপ্ট হচ্ছে প্রোটন সমান সমান হচ্ছে গিয়ে ইলেকট্রন, প্রোটন সমান সমান হচ্ছে ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা কয়টা, 16টা, সরি 15টা। আচ্ছা আসলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেনে গেলে জিনিসগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। যেমন নর্মালি চিন্তা করেন আপনাকে দিছে সালফার 16, 32 আর এখানে 2 মাইনাস, 16, 32 এখানে হচ্ছে 2 মাইনাস, ফাইন। আমাকে বলছে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করো। আমরা এইখান থেকে দেখেই বুঝতেছি এটা হচ্ছে আমাদের প্রো, তার মানে প্রোটন কত, প্রোটন হচ্ছে আমাদের 16। একটু খেয়াল করি, আমরা বলছে নিউট্রন সংখ্যা বের করতে, তার মানে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 32 মাইনাস 16, তার মানে কত 16। তারপর হচ্ছে ইলেকট্রন বলছে। এখন চিন্তা করেন আমরা চার্জে কিন্তু কিছু একটা জিনিস আছে, চার্জে কিছু একটা জিনিস থাকা মানে কি ইলেকট্রন চেঞ্জ হওয়া। যেমন চার্জে যদি নেগেটিভ থাকে ইলেকট্রন যোগ হয়, চার্জে যদি পজিটিভ থাকে ইলেকট্রন বিয়োগ হয়, তার মানে কি ইলেকট্রন চেঞ্জ হইতে পারে। তো যেহেতু চার্জে আছে তার মানে হচ্ছে আমাদের মূল কনসেপ্ট কি, মূল কনসেপ্ট হচ্ছে প্রোটন আর ইলেকট্রন সমান থাকে। আমি এটা লিখলাম না, কেন লিখলাম না, এগুলো আসলে লেখার কিছু নাই, আপনি ছোটবেলা থেকে জানেন। তো যেহেতু প্রোটন সংখ্যা 16, তার মানে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 16, বাট অ্যাকচুয়ালি কি 16 হবে না, যেহেতু মাইনাস তার মানে কি হবে যোগ হবে, তার মানে 16 যোগ 2 তার মানে কত 18, সহজ কথা। এগুলো আশা করি আমরা সবাই পারি। তো আমরা আরেকটা কোশ্চেন দেখি, তারপর হচ্ছে পরের পার্টে চলে যাই, মোটামুটি এগুলো হলেই চলবে। আচ্ছা কি বলছে আরেকটা, যেমন আরেকটা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেন মাইনাস 7, 15, নাইট্রোজেন মাইনাস, আর এখানে হচ্ছে 7 আর হচ্ছে 15। তাহলে চিন্তা করেন সহজ কথা, এটা হচ্ছে প্রোটন কত, প্রোটন দেখেন যেহেতু কমেন্ট করতে হচ্ছে না, তার মানে আমি টান দিতে পারবো, আপনারা দেখলেই বুঝবেন। প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে 7টা, তার মানে ইলেকট্রন কয়টা হবে, ইলেকট্রন হবে হচ্ছে 7, ইলেকট্রন হবে কয়টা 7টা, কিন্তু না যেহেতু এটা মাইনাস আছে তার মানে যোগ হবে, কয়টা মাইনাস, একটা মাইনাস, তার মানে 7 আর 1 কত হবে 8 হবে। প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে এবার নিউট্রন, নিউট্রন কত আমরা জানি 15 থেকে 7 বিয়োগ দিলে কত হবে 8 হবে, সহজ কথা। আচ্ছা এরপরে আমাদের পরের কনসেপ্টটা হচ্ছে গিয়ে অনুর ক্ষেত্রে, যেমন দেখেন নিউট্রন সংখ্যা মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে না। কিরকম, আমরা যখন প্রথম উদাহরণটা দেখছিলাম, প্রথম উদাহরণটা কি ছিল মনে আছে, প্রথম উদাহরণটা ছিল ফসফরাস 15 আর হচ্ছে 31, এখান থেকে নিউট্রন কত আসছে, নিউট্রন আসছে হচ্ছে কি আমাদের 16। আর অক্সিজেনের ক্ষেত্রে একটু আগে দেখলাম 16 আর 32, সরি সালফারের ক্ষেত্রে তখন নিউট্রন কত ছিল, নিউট্রন ছিল হচ্ছে দেখেন 16। আমি এই 16 আর এই 16 কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে গিয়ে যে এই যে 15 আর এই যে 16, এই যে 16 আর এই যে 16, তার মানে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সেম হতেও পারে, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সেম নাও হতে পারে। আমাদের কথা হচ্ছে নিউট্রন সংখ্যা সেম হতেও পারে নাও হতে পারে, এগুলো মনে রাখার দরকার নেই, যদি না মিলে মিলবে না, আর যদি মিলবে আমাদের কিছু যায় আসে না। আচ্ছা এরপরে আমরা হচ্ছে পড়বো হচ্ছে গিয়ে অনুসংখ্যা নির্ণয়, যদি আমরা একাধিক অনু বলে দিই, কিরকম প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা নির্ণয় কিরকম। আমি যদি আপনাকে বলি যে এরকম দেখেন, আপনাকে যদি আমি ডিরেক্টলি কোশ্চেন দিই সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি সালফার কি অবস্থায় থাকে, সালফার 8 অবস্থায় থাকে, পি কি অবস্থায় থাকে, P4 হিসেবে পাওয়া যায়, রাইট।
তো আমরা যদি এরকম ভাবে চিন্তা করি তখন আমরা কি করব, যেমন আমাদের কাছে যে একটা উদাহরণ দিলাম 32, এটা সালফার, এটা হচ্ছে 16, আমরা দিলাম সালফার 8। এই 8 মানে কি পরমাণু সংখ্যা না? এই 8 মানে কি পরমাণু সংখ্যা, মানে 8টা পরমাণু আছে, তার মানে S8টা কখনো একটা পরমাণু না, S8 হচ্ছে একটা অণু। দেখেন O2 হচ্ছে কি একটা অণু, O2 হচ্ছে একটা অণু যেখানে কিনা অক্সিজেন পরমাণু কয়টা? অক্সিজেন পরমাণু হচ্ছে 2টা। যেখানে কিনা অক্সিজেন পরমাণু কয়টা? অক্সিজেন পরমাণু হচ্ছে 2টা। O2 একটা অণুর নাম, আর O হচ্ছে এই যে এই একটা O আর একটা O, এগুলো হচ্ছে পরমাণু, আমরা সবাই জানি। আচ্ছা, একটু খেয়াল করেন, এখন আমার যে কাজটা লাগবে সেটা আমি একটু বলে দিই। এখানে আমরা কিভাবে নির্ণয় করব, যখন হচ্ছে একটা অণুর জন্য নিউট্রন সংখ্যা বের করতে দিবে, কার জন্য? অণুর জন্য নিউট্রন সংখ্যা। হ্যাঁ, অণুর জন্য নিউট্রন সংখ্যা, অণুর জন্য নিউট্রন সংখ্যা, অণুর জন্য নিউট্রন সংখ্যা। আচ্ছা, এখন চিন্তা করেন আপনার কাজ কি? আপনার কাজ নরমাল নিউট্রন সংখ্যা বের করা। নরমাল নিউট্রন সংখ্যা মানে কি? ভর থেকে প্রোটন বিয়োগ দিই আমরা। তো আসলে আমরা ভর থেকে প্রোটন বিয়োগ দিব। 32 থেকে 16 বিয়োগ দিলাম, কত আসবে? 16, মানে ভর থেকে আমরা 16 বিয়োগ দিলাম। আচ্ছা, এবার একটু চিন্তা করেন আপনার কাজ কি? পরমাণু কয়টা আছে? হ্যাঁ, আপনার কাজ হচ্ছে গিয়ে পরমাণু কয়টা আছে? পরমাণু হচ্ছে কি আমাদের এখানে আছে হচ্ছে আমাদের 8টা পরমাণু আছে। কয়টা? 8টা। খেয়াল করি, আমাদের মেইন কাজ হচ্ছে আরেকটা রাস্তা করি, একটু খেয়াল করি। তার মানে চিন্তা করেন এখানে পরমাণু আছে কয়টা? পরমাণু আছে হচ্ছে 8টা। একটু খেয়াল করি, হ্যাঁ, পরমাণু আছে কয়টা? পরমাণু আছে হচ্ছে 8টা। আচ্ছা, এন্ড তারপরে আমাদের কাজ হচ্ছে অনুসংখ্যা বলা। অনুসংখ্যা বলা মানে কি? ওরা আমাকে বলে দিবে, অনুসংখ্যাটা ওরা বলে দিবে যে এইরকম 10টা অণুর নিউট্রন সংখ্যা বের করো। 10টা অণুর নিউট্রন সংখ্যা বের করো। কয়টা অণু বলবে? 10টা অণু। বা মনে করেন হচ্ছে গিয়ে 2টা অণু বলবো, আমরা ছোট দিয়ে কাজ করি, 2টা অণু বলবো। তার মানে কি? আমার এখানে 2 গুণ দিতে হবে, তার মানে 8 দুগুণ 16, 16 256। 16 স্কেল কত? 256 না? 256 মিটার। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, একটু খেয়াল করি। আচ্ছা, খেয়াল করি তো দেখেন 16 256, তার মানে কি? অণুর জন্য নিউট্রন সংখ্যা যদি আমাদের বের করতে বলে আমরা কি করব? প্রথমে নরমাল নিউট্রন সংখ্যা বের করব। নিউট্রন সংখ্যা সাথে গুণ করব কি? পরমাণু সংখ্যা ইনটু ওদের বলা মানে প্রদত্ত অণুর সংখ্যা। দেখেন, যদি আমাকে কিছু না বলতো, আপনি বলতে পারেন যদি আমার না বললে কোনো সমস্যা না, আপনি 1 গুণ দিবেন। না বললে আপনি কত গুণ দিবেন? না বললে আপনি 1 গুণ দিবেন, যেহেতু কিছুই বলে না। তার মানে কি? একটার জন্যই ওরা জানতে চাইছে। ওরা যদি বলে শুধু এইটার নিউট্রন সংখ্যা বের করো, তার মানে কি? শুধু এইটার কথা বলা হয়েছে। অণু কয়টা আছে? একটা অণু। দেখেন অণু কয়টা আছে? একটা। যদি আমাকে বলতো 2টা অণু, তাহলে আমরা 2 গুণ দিতাম। যদি আমাকে বলতো 20টা অণু, আমরা 20 গুণ দিতাম। সহজ কথা। আমরা আরেকটা উদাহরণ সলভ করে পরের কনসেপ্টে চলে যাচ্ছি। একটু খেয়াল করেন, মনে করেন আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে অক্সিজেন হচ্ছে গিয়ে আমাদের 16, আর এটা হচ্ছে 8। হ্যাঁ, আমাকে বলছে এইরকম হচ্ছে গিয়ে 5টা অণুর সংখ্যা নির্ণয় করো। 5টা অণু এরকম, এর কিন্তু একটা অণু, আমি বারবার বলতেছি O2 কি একটা অণু। 5টা অণুর এরকম কয়টা অণু? 5টা অণুর নিউট্রন সংখ্যা বের করো। নিউট্রন সংখ্যা কত? আপনার কাজ কি? আপনার কোনো কাজ নেই। আপনার কাজ হচ্ছে গিয়ে প্রথমে নরমাল নিউট্রন সংখ্যা বের করবেন। 16 থেকে 8 বিয়োগ দিলে কত থাকবে? 16। পরমাণু কয়টা? পরমাণু হচ্ছে অক্সিজেন 2টা আছে, তার মানে পরমাণু হচ্ছে 2টা। আপনারা বের করতে বলছে কয়টার জন্য? 5টার জন্য, তার মানে 5। তার মানে কি? 5 দুগুণা 10 আর 16 গুণ করলে হচ্ছে 160। এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। সহজ কথা, আশা করি বুঝাইতে পারছি। তার মানে আমাদের প্রথম কনসেপ্টটা ছিল হচ্ছে গিয়ে এইখান থেকে দেখে কিভাবে হচ্ছে গিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করে। দেন আমাদের পরে কনসেপ্ট ছিল হচ্ছে গিয়ে একাধিক মানে অণুর কথা যদি বলা থাকে, একটা অণু দেওয়া থাকলে অ্যান্ড একাধিক অণু আমার বলে দিলে কিভাবে আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করবো। আশা করি বুঝাইতে পারছি। এর পরের পার্টটাও মজার পার্ট। এর পরের পার্টের জন্য আমার এটা লাগবে, একটু লিখে দিলাম। এখন চিন্তা করেন, আমাকে বললো আমরা 2টা কথা একটু মাথায় রাখবো। মোট ইলেকট্রন সংখ্যা আর হচ্ছে গিয়ে যোজন ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, যোজন ইলেকট্রন সংখ্যা। চিন্তা করেন, মোট ইলেকট্রন সংখ্যা আর যোজন ইলেকট্রন সংখ্যা, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মোট ইলেকট্রন সংখ্যা আর যোজন ইলেকট্রন সংখ্যার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আমি বলি।
মোট ইলেকট্রন সংখ্যা মানে মোট ইলেকট্রন, আর যোজন ইলেকট্রন মানে যোজন ইলেকট্রন। ব্যাপারটা কি, যোজন ইলেকট্রন মানে হচ্ছে শেষ শক্তি স্তরের ইলেকট্রন, এইটা হচ্ছে মাথায় রাখতে হবে। যেমন নর্মালি আমি যদি আপনাকে বলি, যেমন আমরা জানি S4O6 2 মাইনাস, S4O6 2 মাইনাস, 2 মাইনাস, এটার নাম কি? এটার নাম আপনাদের মনে থাকা উচিত, এটা হচ্ছে সেকেন্ড পেপার কেমিস্ট্রি। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পেপার কেমিস্ট্রি, টেট্রাথায়োনেট আয়ন। এটার নাম একটু বলে দিই, এটা জরুরি জিনিস, জারণ বিজারণের ক্ষেত্রে লাগে। আমাদের জারণ বিজারণের প্লে লিস্ট আমাদের সলিউশন প্লাসের যে ইউটিউব চ্যানেল, ওইটার মধ্যে সম্পূর্ণটা গোছানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টেট্রাথায়োনেট আয়ন, টেট্রাথায়োনেট আয়ন, টেট্রাথায়োনেট আয়ন, হ্যাঁ, এটাকে আমরা বলি টেট্রাথায়োনেট আয়ন, S4O6 2 মাইনাস। তো এইটার আমি বলতে চাচ্ছি যে এটার মোট ইলেকট্রন কয়টা, মোট ইলেকট্রন কত, আর এইটার যোজন ইলেকট্রন কত, যোজন ইলেকট্রন কত। এটা কিভাবে বের করব? এটা বের করা কোয়াইট ইজি। কেমনে আমি বলি, মোট ইলেকট্রনের হিসাব অনেক ইজি। সালফারের মোট ইলেকট্রন কয়টা? 16টা। সালফারের মোট ইলেকট্রন কয়টা? 16টা। এই যে আমি একটি ক্যালকুলেটর আমার সাথে থাকে, হ্যাঁ, যদিও নর্মাল ক্যালকুলেশন, ক্যালকুলেটর লাগে না, বাট আমি কম জানি তো। সালফার, সালফারের মোট ইলেকট্রন কয়টা? 16টা। তাহলে 16 ইন্টু কয়টা আছে? 4টা আছে। তাহলে 16 আর 4 কত? 64। আচ্ছা, অক্সিজেন কয়টা আছে বাবা? অক্সিজেনের মোট ইলেকট্রন কয়টা? অক্সিজেনের মোট ইলেকট্রন হচ্ছে গিয়ে 8টা। অক্সিজেনের মোট ইলেকট্রন কয়টা? 8টা। এখানে কত? 6 8টা 48, 6 8টা 48, তার মানে 48, আগে পাইছিলেন 64। মোট ইলেকট্রন কয়টা? 112টা। এখানে মাইনাস, আমরা জানি উপরে যদি মাইনাস থেকে ইলেকট্রন যোগ হয়, মানে 112, আর যদি ইলেকট্রন আমি যোগ করি 112 আর ইলেকট্রন যোগ করলে কত হবে? 114 হবে। তার মানে আমাদের মোট ইলেকট্রন কয়টা? 114টা। যোজন ইলেকট্রন, যোজন ইলেকট্রন মানে হচ্ছে কি, আমরা সবাই জানি সালফার, সালফারের প্রথমে 2টা থাকে, পরে 8টা থাকে, পরে থাকে 6টা। তার মানে 6টা আর 4টা, 4 6 24। অক্সিজেনের যোজন কয়টা? অক্সিজেনের হচ্ছে লাস্টে কিন্তু 6টা। কেন? ব্যাপারটা আরো ইজি, ওটা ছোটরা কিন্তু একই গ্রুপে আছে, দেখেন OSC তে পরে, এরকম আমরা শিখছিলাম না, অক্সিজেন আর সালফার। তার মানে ওদের লাস্টে কয়টা করে থাকবে? 6টা করে থাকবে। তার মানে সালফারের 6টা আছে, অক্সিজেনের 6টা আছে। তখন একটু চিন্তা করেন, 4 6 24 যোগ 6 6 36, 36 মানে কত? 60 আছে কয়টা? 2টা আরো এক্সট্রা, তার মানে কত? 62টা হবে। এটা হচ্ছে আমাদের উত্তর, সহজ কথা, এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে মোট ইলেকট্রন সংখ্যা আর যোজন ইলেকট্রন সংখ্যার কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা আর একটা উদাহরণ দেখে পরের কনসেপ্টে চলে যাব, খেয়াল করি। তো মোট ইলেকট্রন আর যোজন ইলেকট্রন, এটা কার জন্য ছিল? S4O6 2 মাইনাসের জন্য ছিল। তো আমরা আরেকটা কাজ করি, আমরা একটা কাজ করতে পারি নাইট্রেট আয়নের জন্য, NO3 মাইনাস। এর মোট ইলেকট্রন সংখ্যা কত আর যোজন ইলেকট্রন সংখ্যা কত, এটা বের করে ইজি। নাইট্রোজেনের মোট ইলেকট্রন কয়টা? 7টা। অক্সিজেনের কয়টা? 3 7টা 21টা। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনার পরীক্ষার কোশ্চেনটা কি ছিল জানেন? এই কোশ্চেনটা মেইনলি ছিল এটা যোজন ইলেকট্রন কত। ওরা এমন কোনো কিছু দিবে না যার জন্য আপনার ক্যালকুলেটর লাগবে। দেখেন 4 6, এই যে যেমন সালফারের 6 4 24, আর এটা 6 6 36, 24 আর 36 যোগ করতে পারাটা খুব বেশি হচ্ছে কঠিন না, এটা মুখে মুখে করা যায় আশা করি। হ্যাঁ, তো একটু খেয়াল করি। তো ওরা এরকম টাইপেরই কোশ্চেন দিবে আমাদের। যেমন এটা নাইট্রোজেন কত? নাইট্রোজেনের ইলেকট্রন হচ্ছে 7টা। অক্সিজেনের কয়টা? 8টা। 3 8 24, 24 আর 7 যোগ করা খুব একটা কঠিন কাজ না, 31 আর 1 32। আচ্ছা, এরপরে জিনিসটা আসেন আমাদের যোজন। নাইট্রোজেনের লাস্টে আছে হচ্ছে গিয়ে 5টা, অক্সিজেনের লাস্টে আছে হচ্ছে 6টা। তাহলে 3 6 18 আর 5 23, আর একে কত? 24। সহজ কথা রে ভাই। তার মানে আপনাদের কাজ হচ্ছে খুব বেশি কঠিন না, ওরা আপনাদের এত কঠিন করে দিবে না, এত কঠিন করে দিবে না। আচ্ছা, আমরা এরপরে কনসেপ্টে চলে যাব, তার মানে দেখেন আমরা কিন্তু অলরেডি 4টা জিনিস পড়ছি। আমরা অলরেডি কয়টা জিনিস পড়ছি? 4টা জিনিস পড়ছি। আমরা একটা কাজ করি, 4টা জিনিসকে একটু সাইড করে লিখি। হ্যাঁ, 4টা জিনিসকে আমরা কিন্তু আগে পড়ায় নিচ্ছি, এগুলোর থেকে কিন্তু অনেক বেশি অবজেক্টিভ আসে। আপনার মনে হচ্ছে যে অনেক সহজ, বাট আপনি পরীক্ষার হলে গিয়ে এগুলোর মধ্যেই গুলাই ফেলবেন, আমি শিওর। হ্যাঁ, আমি শিওর আপনি এগুলোর মধ্যেই গুলাই ফেলবেন। তার মানে আমরা যদি বলি আমরা অলরেডি কি কি শেষ করছি, অলরেডি 4টা জিনিস শেষ করছি। দেখেন অলরেডি কয়টা জিনিস শেষ করছি? 4টা জিনিস শেষ করছি। একটা হচ্ছে কি আমাদের পরমাণুর পরিচয় থেকে আমরা কিভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করে ইপিএন নির্ণয় শিখছি। তারপরে একাধিক অণুর জন্য নিউট্রন নির্ণয় শিখছি। তারপরে হচ্ছে আমরা শিখলাম হচ্ছে কি মোট ইলেকট্রন, যদিও খুব বেশি কঠিন করা ছিল না, বাট আস্তে আস্তে আগাবো আমরা। মোট ইলেকট্রন, তারপরে আমরা বললাম হচ্ছে কি যোজন ইলেকট্রন। এইসব ব্যাপার আপনি ভুল করেন ভাইয়া, এইগুলো কিন্তু একদম হচ্ছে কি আমাদের পিওর নাম্বার। হ্যাঁ, চাক্কা মার্কা আমরা যেগুলোকে বলি। হ্যাঁ, মানে ভুল করলেই ভুল। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি একটা জিনিস অনেকে বলতে শোনা যায়, সেটা হচ্ছে ভাইয়া ও মানে হচ্ছে গিয়ে একটা কঠিন জিনিস তো আমি পারি না,
ভাই কঠিন জিনিস পারেন না, আপনারা কি মনে হয় কঠিন জিনিস আপনি একাই পারেন না? একদমই না। কঠিন জিনিস পারে না এমন অনেক পোলাপাইন আছে। আপনি তাদের থেকে কেন পিছায় যান জানেন? আপনি তাদের থেকে পিছায় যান কারণ হচ্ছে আপনি সহজ জিনিস পারেন না। মানে হচ্ছে গিয়ে যেগুলো পারা জিনিস, ওই পারা জিনিস যদি আপনি না পারেন, পারা জিনিস কিন্তু সবাই পারে, তার মানে পারা জিনিস যদি আপনি না পারেন, পারা জিনিসে যদি আপনি ভুল করেন, তখন আসলে হয় কি আপনি সবার থেকে পিছায় পড়েন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কঠিন জিনিস পারেন না বললে সবার থেকে পিছাচ্ছেন, একদমই না। কঠিন জিনিস পারেন না, আপনিও পারেন না, আরেকজনও পারেন না। মনে করেন না যে সবাই কঠিন জিনিস পারে, কঠিন জিনিস কেউই পারে না। মানে 100-র মধ্যে 5 জন স্টুডেন্ট পারে, 95 জনই সহজ জিনিস পারে। কারণ সহজ জিনিস আপনি ভুল করতেছেন, তার মানে কি আপনি ওদের থেকে পিছিয়ে গেলেন না? অবশ্যই ওদের থেকে পিছিয়ে গেলেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওই যে আমাদের সেই চিরাচরিত কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে আইসোটোপের কনসেপ্ট। আচ্ছা, তো এগুলো আসলে খুব বেশি কঠিন না, আমি একটু আইসো কথাটা এখানে রাখলাম। আমরা হচ্ছে বিভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করব। তো একটু খেয়াল করি, আইসোটোপ প্রথমে আছে কি আইসোটোপ, আইসো উপরে লিখে রাখলাম ইংলিশে, এটা বাংলায় লিখে। টোপ, টোপ মানে কি? টোপ মানে হচ্ছে পি, দূর। আচ্ছা ঠিক আছে, লিখি টোপ। টোপ মানে হচ্ছে কি পি সমান, লাস্টে কি প না, মানে পি সমান। আইসো বার, বার মানে কি ভর সমান। আইসোটোন, টোন, টোন মানে হচ্ছে নিউট্রন সমান। আইসো ইলেকট্রন মানে কি আসলে ইলেকট্রন সমান। লাস্টে দুইটা একটু পরে বলতেছি, আরো দুইটা জিনিস পড়াবো, পরে বলতেছি। এখন চিন্তা করেন ব্যাপারটা কি, এই তিনটা জিনিস আপনি পারা উচিত। কেন পারা উচিত? আমরা অলরেডি ইলেকট্রন নির্ণয় শিখাইছি, আমরা অলরেডি নিউট্রন নির্ণয় শিখাইছি। নিউট্রন নির্ণয় করে কেমনি? উপরের থেকে নিচেতে বিয়োগ দিয়ে। আর ইলেকট্রন নির্ণয় একটু আগে শিখাইলাম, মোট ইলেকট্রন সংখ্যা কেমনি নির্ণয় করে, যোজন ইলেকট্রন কেমনি নির্ণয় করে। মজার বিষয় হচ্ছে আইসোটোপ আর আইসোবার নির্ণয় করতে হয় না, এটা যৌগ দেখলেই বোঝা যায়। কারণ কি এগুলো দেওয়াই থাকে। আমরা বললাম না একটু আগে যে এ এর নিচে কি থাকে? প্রো, মানে যে পি, আর উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে বর। তার মানে কি এদের আসলে চেঞ্জ করে দেব, এদের হচ্ছে গিয়ে প্রোটন আর ভর সংখ্যা ডিরেক্ট দেওয়াই থাকে। হ্যাঁ, তার মানে কি আইসোটোপ আর আইসোবার নির্ণয় করতে গেলে আপনার খুব বেশি ইন্টারচেঞ্জ, মানে হচ্ছে খুব বেশি চেঞ্জ করতে হবে না। তার মানে আমি যদি আপনাকে উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনি নিজে নিজেই বুঝে যাবেন। হ্যাঁ, উদাহরণ দিলে আপনি নিজে নিজে বুঝে যাবেন। যেমন নর্মালি চিন্তা করেন, আমরা সবাই জানি সেটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন 8, অক্সিজেন 8। একটু চিন্তা করি, দেখেন অক্সিজেন 8, মনে করেন যে 16, 17, 18, মানে অক্সিজেনের 3টা আইসোটোপ। হ্যাঁ, এখন চিন্তা করেন এরা পরস্পরের কি, আমি আগে ফার্স্টে বলে দিয়েছি এরা আইসোটোপ। নর্মালি চিন্তা করেন এদের পি সমান, মানে কি প্রোটন সমান। প্রোটন কোন জায়গায় থাকে? নিচে থাকে না? দেখেন তো নিচে সমান আছে, নিচে সমান আছে। হ্যাঁ, নিচে সমান আছে। একটা মিনিট একটু চিন্তা করেন, নিচে সমান, অক্সিজেন নিচে সমান আছে, তার মানে কি আসলে প্রোটন সমান, তাই হচ্ছে কি এদের ভর সমান। কি বলে? এরা পরস্পর আইসোটোপ। আচ্ছা, এবার একটু চিন্তা করেন আইসো বারের কথা যদি চিন্তা করেন, তাও অনেক ইজি। কেন? যেমন নর্মালি চিন্তা করেন, আমরা যদি উদাহরণ নেই, মনে করেন হচ্ছে কপার আর জিঙ্কের উদাহরণ নিলাম। কপার হচ্ছে কত? 29, আর জিঙ্ক কয় নাম্বার? 30। এটার ভর কত? দেখা যায় 64, এটারও 64। এখন খেয়াল করেন, আপনি কিন্তু জানেন জিঙ্কের ভর, যে কপারের ভর কিন্তু 63.5, জিঙ্কের ভর হচ্ছে 65.4 বা 65 কাউন্ট করি আমরা। হ্যাঁ, একটু চিন্তা করার বিষয় যে আসলে কি এরকম না, ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে কপারের অনেকগুলো আইসোটোপের মধ্যে একটা আইসোটোপের ভর হচ্ছে 63.5, আর একটা আইসোটোপের ভর 64 হতেই পারে। জিঙ্কের অনেকগুলো আইসোটোপের মধ্যে একটার ভর হচ্ছে 64, আর অন্যটার ভর 65.4 হতেই পারে। আমরা এভারেজটা কাউন্ট করি, মানে আপেক্ষিক পারমাণবিক ভর কাউন্ট করি। হ্যাঁ, ওটা কিন্তু একাধিক, এই রিলেটেড ম্যাথ করাবো আজকে, সমস্যা নেই। একটু খেয়াল করি, তার মানে কি এটা কপারের যে কোনো একটা আইসোটোপ, এটা জিঙ্কের যে কোনো একটা আইসোটোপ। এন্ড দেখেন এটা কি? এটা হচ্ছে আমাদের এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রোটন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রোটন। তার মানে কি প্রোটন কি সেম? প্রোটন সেম না, তার মানে এটা কখনোই কি না? আইসোটোপ না। প্রোটন সেম না মানে কি কখনোই এটা কি না? আইসোটোপ না। এটা কি পরস্পরের? দেখেন আমরা বারবার বলছি উপরের দিকে তাকাইলেই হয়ে যায়। এটা কত? ভর না? ভর। তার মানে কি উপরের দিকে তাকাইলেই হয়ে যাবে, কারণ কি এরা পরস্পরের আইসোবার। আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে টোপ গেল, বার গেল, এখন হচ্ছে আইসোটোন পড়বো আমরা। এখন কি পড়বো? আইসোটোন।
একটু খেয়াল করি, এই আইসোটোন বের করতে গেলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয়। আইসোটোন করতে গেলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কিরকম একটু চিন্তা করি, যেমন নাইট্রোজেনের কথা চিন্তা করেন আর অক্সিজেনের কথা চিন্তা করেন। তো নর্মালি চিন্তা করেন, নাইট্রোজেন কত? 7। এক মোলের হতে হবে, কোনো কথাবার্তা নেই। নাইট্রোজেন কয় নাম্বার? 7 নাম্বার। অক্সিজেন কয় নাম্বার? 8 নাম্বার। তার মানে এরা প্রথমে কি না আইসোটোপ না। ওর ভর কত? 15। ওর ভর কত? 16। একটু মনোযোগ দিয়ে তাকান, ওরা প্রথমে কি না আইসোবার না। কেন? ভর সেম নাই। ওরা কি না আইসোটোপ না, কারণ কি ওদের প্রোটন সেম নাই। বিয়োগ ফলটা কিন্তু সেম, খেয়াল করেন বিয়োগ ফলটা সেম। 15 থেকে 7 বাদ দিলে কত? 8। 16 থেকে 8 বাদ দিলে কত? 8। তার মানে এই বিয়োগ ফলটা যদি সেম হয়, বিয়োগ ফল সেম হইলে ওদেরকে আমরা বলি পরস্পর আইসোটোন। বলি আইসোটোন। আশা করি বুঝাইতে পারছি। এরপর আমরা যাবো হচ্ছে আইসো ইলেকট্রন। কি যাবো? আইসো ইলেকট্রন। একটু চিন্তা করি, আইসো ইলেকট্রন কারে আমরা বলতেছি? আইসো ইলেকট্রন কাদের বলতেছি? চিন্তা করেন, আইসো ইলেকট্রন কাদের বলি আমরা? আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান। কিরকম? যেমন চিন্তা করেন, নাইট্রোজেন নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে? 7টা থাকে, তাই? অক্সিজেনের ইলেকট্রন কয়টা থাকে বাবা? অক্সিজেনের ইলেকট্রন থাকে 8টা। আমরা কিন্তু নিচেরটার ইলেকট্রন বলতেছি না, এটা কি প্রোটন। আর আমরা জানি প্রোটন হচ্ছে ইলেকট্রনের সমান, তাই আমরা 7টা ইলেকট্রন বললাম আর কি। হ্যাঁ, বাট এই প্রতীক দ্বারা ইলেকট্রন আমরা বলি না। কেন? কারণ ডিপেন্ড করে চার্জের উপর। ইলেকট্রন বলবো কিনা এটা ডিপেন্ড করে কার উপর? চার্জের উপর। হ্যাঁ, তো একটু খেয়াল করি, নাইট্রোজেন, তো নাইট্রোজেন থেকে যদি আমি একটা ইলেকট্রন বাদ দিয়ে দিই, তাহলে ইলেকট্রন কয়টা হবে? 6টা হবে। সরি, এটা প্লাস দিলাম। কয়টা হবে? 6টা হবে। আর অক্সিজেন যদি ইলেকট্রন ছেড়ে দেয়, আচ্ছা একটু খেয়াল করি, যেমন চিন্তা করেন নাইট্রোজেন, তো নাইট্রোজেনের লাস্টে কিরকম দেখি আমরা এরকম ভাবে নিই, নাইট্রোজেন কত? 2 আর কত? 5। লাস্টে কত? 5টা। এখন ওর কয়টি ইলেকট্রন দিলে আসলে ও ফিল আপ হবে? 3টে ইলেকট্রন দিলে। তার মানে ধরে নিলাম নাইট্রোজেন 3টে ইলেকট্রন নিল। কয়টা ইলেকট্রন নিল? 3টে ইলেকট্রন নিল। ফাইন। তার মানে দেখেন, ওর নিজের প্রোটন ছিল 7টা। নাইট্রোজেনের প্রোটন ছিল কয়টা? প্রোটন ছিল নাইট্রোজেনের 7টা। ইলেকট্রন তার মানে কয়টা হওয়া উচিত? ইলেকট্রন হওয়া উচিত 7টা। তার মানে ইলেকট্রন হওয়া উচিত 7টা, বাট উপরে মাইনাস আছে, তার মানে কি যোগ হবে 10। তাহলে নাইট্রোজেনের এখানে মোট ইলেকট্রন কয়টা? 10টা। অক্সিজেন আমরা জানি নরমালি অষ্টপূর্ণের জন্য 2টা ইলেকট্রন নেয়, তার মানে 8টা আর 2টা যোগ করলে হবে কত? 10টা। সহজ কথা। এখন দেখেন, ওর ইলেকট্রন সংখ্যা যা, ওর ইলেকট্রন সংখ্যা সেম, তাই এদেরকে আমরা কি বলি? পরস্পরের আইসো ইলেকট্রন। কি বলি? পরস্পরের আইসো ইলেকট্রন। এখন হচ্ছে আমরা পুরোপুরি নতুন দুইটা কনসেপ্টে যাব। এইগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, এই 4টা জিনিস মনে রাখেন। এবার হচ্ছে আমরা যাব হচ্ছে কি আমাদের কিসের? এবার হচ্ছে আমরা যাব আমাদের আইসো ডায়াফার। হ্যাঁ, আইসো তো আসেই উপরে। আইসো ডায়াফার। হ্যাঁ, আইসো ডায়াফারকে আমরা কি বলতেছি? নর্মালি চিন্তা করেন, মনে করেন হচ্ছে আমরা কার উদাহরণ নিব? মনে করেন হচ্ছে আমরা ফ্লোরিন উদাহরণ নিলাম। ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে গিয়ে 9, আর ফ্লোরিন কত? 19। আমরা জানি ফ্লোরিনের ভর হচ্ছে 19। ফাইন। আরেকটা কাজ করি, আমরা মনে করেন পটাশিয়াম নিলাম। পটাশিয়াম কয় নাম্বার? পটাশিয়াম আমরা জানি 19 নাম্বার। আমরা জানি পটাশিয়ামের ভর হচ্ছে 19 দুগুণা 8 30 মানে 39। ফাইন। এখন চিন্তা করার বিষয় হচ্ছে গিয়ে আপনার এইখান থেকে আমরা আইসো ডায়াফার বলতে কি বোঝাচ্ছি? হ্যাঁ, আইসো ডায়াফার বলতে কি বোঝাচ্ছি আসলে আমরা দেখি। এখানে প্রোটন সংখ্যা কত? 19। আর এখানে প্রোটন সংখ্যা কত? দেখেন প্রোটন সংখ্যা কত ফ্লোরিনের জন্য প্রোটন সংখ্যা কত? প্রোটন, নিউট্রন। ফ্লোরিনের জন্য প্রোটন সংখ্যা কত? ফ্লোরিনের জন্য প্রোটন সংখ্যা হচ্ছে 9। নিউট্রনের জন্য কত? 19। সরি, এটা হচ্ছে ফ্লোরিনের জন্য। আর পটাশিয়ামের জন্য কত? পটাশিয়ামের জন্য হচ্ছে কি আমাদের 19। ফাইন। ফ্লোরিনের জন্য নিউট্রন সংখ্যা কত? 19 থেকে যদি 9 বাদ দেন কত থাকবে? 10। আর হচ্ছে কি আমাদের
পটাশিয়াম থেকে যদি আপনি বাদ দেন তাহলে থাকবে কত 20, দেখেন 39 আর 19 কত 20। মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে গিয়ে আপনি যদি নিউট্রন থেকে প্রোটন বিয়োগ দেন উভয় টাইমে 10 থেকে 9 বিয়োগ দিলে উত্তর পাবেন কত 1, 20 থেকে 19 বাদ দিলে উত্তর পাবেন কত 1। আপনি মনে হয় আমার ব্যাপারটা বুঝে গেছেন। আমরা কি বলতেছি আইসোডায়াফার মানে কি, আইসোডায়াফার মানে একটু ব্যতিক্রম, মনে রাখা একটু নর্মালি না। তো আইসোডায়াফার মানে কি, ডায়াফার মানে হচ্ছে যেই দুইটা পরমাণু বা যেই দুটা মৌল বলেন বা পরমাণু বলেন, যে দুটো পরমাণু নিউট্রন মাইনাস প্রোটন সেম হবে, নিউট্রন মাইনাস প্রোটনের রেজাল্ট সেম হবে, তাদের আমরা বলতেছি পরস্পর আইসোডায়াফার। দেখেন ফ্লোরিনের নিউট্রন মাইনাস প্রোটন কত 1, পটাশিয়ামের নিউট্রন মাইনাস প্রোটন কত 1। এগুলো কিন্তু অ্যাডমিশন কোশ্চেন বারবার বলতেছি। তো এবার একটু চিন্তা করেন এর পরের পার্টটা কি, আইসো স্টার। তো আইসো স্টার জিনিসটা কি, এটা অনেক ইজি। হ্যাঁ, এটা অনেক ইজি। জিনিসটা কি, আপনি HCl এর কথা চিন্তা করেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর আপনি F2 এর কথা চিন্তা করেন, ফ্লোরিন গ্যাস। হ্যাঁ, ফ্লোরিন গ্যাস। এখন মনোযোগ দিয়ে খেয়াল করবো HCl এর মধ্যে অনুসংখ্যা কত, সরি ইলেকট্রন সংখ্যা কত দেখেন তো। HCl এর মধ্যে ইলেকট্রনের কথা আমরা চিন্তা করতেছি। হাইড্রোজেন হচ্ছে একটা, ক্লোরিন হচ্ছে কি 17টা, মানে কয়টা 18টা। ফ্লোরিনের চিন্তা করেন, ফ্লোরিনের একটা ইলেকট্রন, ফ্লোরিনের ইলেকট্রন কত 9টা, আছে হচ্ছে 2টা ফ্লোরিন, তার মানে কয়টা ইলেকট্রন 18টা। তার মানে আবার চিন্তা করেন HCl এর মধ্যে অণু কয়টা, অণু হচ্ছে 2টা, H একটা ক্লোরিন একটা। এখানে ফ্লোরিনের মধ্যে অণু কয়টা 2টা, তার মানে F একটা সহজ কথা। তার মানে হচ্ছে গিয়ে যাদের ইভেন পরমাণুর কথা চিন্তা করলো একটা। ফ্লোরিন মানে কি, ফ্লোরিন মানে হচ্ছে F না, এরকম। তার মানে আমরা আইসি স্টারের সংখ্যাটা কিরকম দিব, যে দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা ও অণুর সংখ্যা সেম থাকে, তাদের আমরা বলতেছি হচ্ছে কি আইসো স্টার। তার মানে আমরা কি পাইলাম, আমরা পরের যে কনসেপ্টটা সেটা বললাম হচ্ছে আইসো দিয়ে। হ্যাঁ, আইসো দিয়ে একটু চিন্তা করেন, মানে যত আইসো, হ্যাঁ আমরা আমাদের টাইপটার নাম লিখে হচ্ছে যত আইসো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন তাহলে আপনি বুঝে যাবেন। সেটা হচ্ছে কি আমরা যে কাজটা করলাম, আমরা আইসোটোপ মানে কি, নিচের পি সমান, তার মানে কি দেখলেই বোঝা যায়। আইসো বার মানে কি, ভর সমান, মানে উপরেরটা দেখলেই বোঝা যায়। আইসোটোন মানে কি, বিয়োগ করলে বোঝা যায়। আইসো ইলেকট্রন মানে কি, ওই যে চার্জ দেখবো, প্রোটন সংখ্যা দেখবো, দেন হচ্ছে কি যোগ বিয়োগ করতে হবে না বোঝা যাবে। আইসো ডায়াফার হচ্ছে নতুন একটা কনসেপ্ট, যেখানে কি নিউট্রন মাইনাস প্রোটনের যে রেজাল্ট সেটা যদি দুইটা মৌলের জন্য বা পরমাণুর জন্য সেম হয়, তাহলে আমরা বলবো এদেরকে পরস্পরের আইসো ডায়াফার। আচ্ছা, আরেকটা কনসেপ্ট হচ্ছে আইসো স্টার হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর অণু সংখ্যা যদি সমান হয়, তো তাদেরকে আমরা কি বলতেছি, হচ্ছে গিয়ে আইসো স্টার। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমরা আমাদের পরের কনসেপ্টে চলে যাব, আইসোটোপ রিলেটেড দুইটা ম্যাথ করবো। হ্যাঁ, আইসোটোপ রিলেটেড দুইটা ম্যাথ করবো, এই জিনিসটি আমাদের জরুরি। অ্যান্ড আজকের লাস্ট কনসেপ্ট হচ্ছে কি আইসোটোপ রিলেটেড দুইটা ম্যাথ। আচ্ছা, এগুলো অনেক প্রচলিত ম্যাথ, অ্যান্ড হচ্ছে কি আমরা করে অনেক মজা পাবো বলে আশা করতেছি। হ্যাঁ, আচ্ছা আমরা দুইটা ম্যাথ নিয়ে নিই, আমাদের সামনে ম্যাথ আছে দুইটা ম্যাথ, অ্যান্ড আমরা অবশ্যই বলে দিব এটা কোন জায়গায় আসছে, সেটা কোনো কারণ নেই। আচ্ছা, তো খেয়াল করেন আমরা আইসোটোপ রিলেটেড দুইটা ম্যাথ করি। হ্যাঁ, আইসোটোপের ম্যাথ। এবার একটু চিন্তা করেন আইসোটোপের ম্যাথ কিরকম। ম্যাথগুলো কোয়াইট ইজি, বাট আমরা যদি বুঝি আমাদের জন্য অনেক ভালো লাগে। যেমন আমাকে কি দেওয়া আছে, আমাকে বলে দেওয়া আছে, আমি যে কোশ্চেন লিখতেছি দেন আপনারা শর্টকাট এমনি বুঝে যাবেন। আমাকে বলা আছে যে হচ্ছে আমাদের যে কোনো একটা মৌল, আমরা মৌলের নাম বলে দেয় মৌলের আইসোটোপগুলার পার্সেন্টেজ দেওয়া আছে। মানে নর্মালি আইসোটোপ বলতে আমরা বুঝতেছি হচ্ছে কি জানেন, চাল। যেমন আপনার ঘরে আপনি হয়তো মিনিকেট চাল খান, আরেকজন হয়তো নাজির শাইল খায়, আরেকজন হয়তো লতা খায়। হ্যাঁ, বা হচ্ছে গিয়ে আরেকজন হয়তো বিভিন্ন জাত, আমরা জানি না চালের বিভিন্ন জাত আছে, মানে আপনি তো চালের দোকানে গেলে যারা বাজার করেন আর কি তারা জানেন।
যে বিভিন্ন জাতের চাল আছে, সবগুলাই কিন্তু চাল, বাট এক একটা এক এক জাতের। কোনো দোকানে এক জাতের চাল বেশি থাকে, কোনো দোকানে এক জাতের চাল কম থাকে, এরকম জিনিসটা। তার মানে ওই যে জাত, ওই জাতের পার্সেন্টেজ দেওয়া আছে। তো যে কোনো একটা মৌল মানে যে কোনো একটা চালের পার্সেন্টেজ দেওয়া আছে। একটা দোকানের মধ্যে মনে করেন 3 ধরনের চাল আছে, ওরা কোন চাল বেশি আছে, কোন চাল কম আছে, কোন চাল আরও কম আছে, ওই জিনিসটা দিয়ে দিচ্ছে। তো একটা চালের পার্সেন্টেজ হচ্ছে 90.92%, সরি 92%, 0.26%, আর হচ্ছে 8.82%। আমি মনে হয় বুঝিয়ে দিতে পারছি। মনোযোগ দেন। এর পরের পার্টটা কি? এর পরের পার্ট 9.92%, 0.26%, 8.82%। এটা হচ্ছে কি আমাদের পার্সেন্টেজ, আইসোটোপের পার্সেন্টেজ, মানে চালের পার্সেন্টেজ। অ্যান্ড আমাকে বলে দিচ্ছে এই চালের ভর কতটুকু, এই চালের ভর কতটুকু, এই চালের ভর কতটুকু। ভর আমি একটু বলে দিচ্ছি, 19.99 AMU, অ্যাটমিক মাস ইউনিট। এগুলো নিয়ে একটু পরে আলোচনা করবো, সমস্যা নেই। আর একটা হচ্ছে 20.99, 21.99, 20.99 আর হচ্ছে 21.99। ফাইন। এবার একটু চিন্তা করেন, আপনাকে বললো দেখেন কি কি দেওয়া আছে। তার মানে একটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া, আরেকটা হচ্ছে পার্সেন্টেজের রেসপেক্টে ভর দেওয়া। পার্সেন্টেজের রেসপেক্টে কি দেওয়া? ভর দেওয়া আছে। হ্যাঁ, এবার আপনাকে বলতে হচ্ছে পারমাণবিক ভর নির্ণয় করতে। পারমাণবিক ভর নির্ণয় করতে ওই যে এটাকে কিন্তু আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলে থাকি। আপেক্ষিক পারমাণবিক ভর, পারমাণবিক ভর নির্ণয় করতে। এটাই কিন্তু আপেক্ষিক। কেন? কারণ বিভিন্ন জাত নিয়ে একটা কথা চিন্তা করতে। ওই যে আমরা যে বলি ভাই অক্সিজেন, অক্সিজেনের যে আমরা বলি ভর হচ্ছে 32, সরি অক্সিজেনের ভর যে আমরা বলি 16, আমি অক্সিজেন গ্যাসের কথা বলতেছিলাম 16। কেন 16 বলতেছি? ব্যাপারটা হচ্ছে অক্সিজেন একটাই কি অক্সিজেন? না, পৃথিবীতে এক জাতের অক্সিজেন নাই। প্রত্যেকটাকে আপনি চাল ধরবেন, প্রত্যেকটাকে চাল ধরবেন। আমি কি আপনাদের বলে দিই, মনে করেন সোডিয়াম আর হচ্ছে অরাম। অরাম মানে কি? গোল্ড বা স্বর্ণ। আর সোডিয়াম মানে হচ্ছে আমাদের সোডিয়াম, মানে বুঝতে পারছেন 11 নাম্বার। এটা খুব সম্ভবত হচ্ছে আমাদের 79 নাম্বার। আচ্ছা, তো দেখেন, তো এই সোডিয়াম আর অরাম এই দুজন বাদে প্রত্যেকটা মৌলের আইসোটোপ বিদ্যমান। এদের কোনো আইসোটোপ নাই, এদের কোনো আইসোটোপ নাই, বলে দিলাম। হ্যাঁ, এদের কোনো আইসোটোপ নাই। খেয়াল করেন, প্রত্যেকটা মৌলকে আপনি চাল ধরবেন, প্রত্যেকটা মৌলকে আপনি কি ধরবেন? চাল ধরবেন। এখন অক্সিজেন কি পৃথিবীতে এক জাতের? না, অনেক জাতের আছে। ওই প্রত্যেকটা জাত কাউন্ট করে একটা মানে আমরা পৌঁছাই প্রত্যেকটার সাপেক্ষে। তাই এটা আমরা বলি আপেক্ষিক পারমাণবিক ভর, নট ভর। এবার কি চিন্তা করেন পারমাণবিক ভরটা কি হবে? পারমাণবিক ভর কি হবে আমি আপনাকে সহজ ভাষায় বলে দিই। যদি A% থাকে, A%, B% আর C% থাকে, এটা একাধিক থাকুক, মানে D, E বা A, B কম থাকুক বেশি থাকুক, যেটা একাধিক পার্সেন্ট থাকে, আর ওইগুলোর রেসপেক্টে ভর দেওয়া থাকে, ওইগুলোর রেসপেক্টে কি দেওয়া থাকে? ভর দেওয়া থাকে। তখন আমরা এইগুলাকে কিভাবে সলভ করি? তখন আমরা এই জিনিসগুলোকে কিভাবে সলভ করি? একদম সহজ ভাষায় বলি, A এর সাথে A এর m গুণ করেন, A এর সাথে A এর m গুণ করব, B এর সাথে B এর m গুণ করব, C এর সাথে C এর m গুণ করব, এদের যোগ করব, 100 দিয়ে ভাগ করব, আমাদের ম্যাথ শেষ। সহজ কথা। তার মানে দেখেন, 90.92 এর সাথে 19.99 একবার গুণ করব, এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করব, যোগ দিব, নিচে 100 দিব। পার্সেন্টেজ দেওয়ার কোনো দরকার নাই। আশা করি আমি বুঝাইতে পারছি। এটার পার্ট। এন্ড এই পার্টের উপর বেস করে আমরা আরেকটা ম্যাথ করব। তার মানে এটা হচ্ছে একটা ম্যাথ গেল। তার মানে এটা হচ্ছে আইসোটোপের একটা ম্যাথ। আমরা দুইটা ম্যাথ করব আইসোটোপের। আইসোটোপের কয়টা ম্যাথ করব? দুইটা ম্যাথ করব। তো এটা গেল একটা ম্যাথ। এরপরে আরেকটা ম্যাথ, এটা আমাদের 9-10 একটা ম্যাথ ছিল। হ্যাঁ, এটা আমাদের একটা 9-10 ম্যাথ, বাট ভালো মতোই আসে। যে মাত্র যে কোশ্চেনটা সলভ করলাম, এটা হচ্ছে গিয়ে বুয়েট 2-3 আসছিল। বুয়েট 2-3 আসছিল। হ্যাঁ, বুয়েট 2-3 আসছিল। তো আমরা এখন আরেকটা কোশ্চেন সলভ করব। তো আরেকটা কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে আমি একটু দেখি। ওরা একটু হিন্টস চেঞ্জ করে দিয়েছে। বলছে ক্লোরিনের দুইটা আইসোটোপ, আইসোটোপ দিয়ে দিছে। খেয়াল করেন, আইসোটোপ দিয়ে দিছে। মানে ক্লোরিন যে চাল, ওই দুইটা চালের জাত দেওয়া আছে। ক্লোরিনের যে চাল জাত দেওয়া আছে, আর ক্লোরিনের আইসোটোপ, মানে আপনি বুঝতেই পারেন যে ভর কিন্তু সেম। ভর কি? সরি প্রোটন কিন্তু সেম। প্রোটন কিন্তু সেম। আচ্ছা, এরপরে দেখেন ওরা মানে তার মানে কি বুঝতে পারতেছেন, ভর কি হবে? ভিন্ন হবে। ভর ভিন্ন হবে। তার মানে চিন্তা করেন, ওরা কিন্তু আমার আইসোটোপ, মানে ওরা আমাকে কি দিছে? ওরা কিন্তু আমার আইসোটোপের ভর দিয়ে দিছে। দেখেন একটু আগে আমরা কি বলছিলাম? পার্সেন্টেজ দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে? ভর দেওয়া থাকবে। ওরা আমাকে কি দিয়ে দিছে? অলরেডি ভর দিয়ে দিছে। মানে কি একটা 35 আর একটা কত দিছে? 37। একটা 35 দিছে আর একটা 37 দিছে, মানে ভর ওরা দিয়ে দিছে। ফাইন। এইবার চিন্তা করেন, 35 হচ্ছে একটা ভর, 37 একটা ভর। আমাকে বের করতে বলছে
পার্সেন্টেজ কত, হ্যাঁ 35-এর রেসপেক্টে পার্সেন্টেজ কত হবে, 37-এর রেসপেক্টে পার্সেন্টেজ কত হবে। বাইরে প্রচুর বাতাস, বৃষ্টি নামতে পারে, তবে নেটের সমস্যা থাকবে, এটা ন্যাচারাল। আচ্ছা খেয়াল করি, তো এই দুইটা পার্সেন্টেজ আমাকে বের করতে বলছে। এন্ড আপনি এতটুকু শিওর যে মোট পার্সেন্টেজ সবসময় কত হয়, মোট পার্সেন্টেজ সবসময় 100 হয়। ওই যে একটু আগে দেখছিলাম না, মোট যোগ করছি, কত দিয়ে ভাগ করছিলাম, 100 দিয়ে। কেন? কারণ মোট পার্সেন্টেজ কত হবে, 100 হবে। আপনি এতটুকু শিওর থাকবেন সবসময়, কারণ এই পার্সেন্টেজগুলো বের করতে দিয়েছে। আরেকটা জিনিস কিন্তু আমার ডাটা মিস কেন, বাম সাইড আর ডান সাইড, বাম সাইডে কি ছিল, আপেক্ষিক পারমাণবিক ভর ছিল, ওই আপেক্ষিক পারমাণবিক ভর অবশ্যই দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে কত, 35.5। তার মানে আপেক্ষিক পারমাণবিক ভর অ্যান্ড 35.5 কিন্তু অ্যাকচুয়াল আমরা যেটা ম্যাথমেটিক্সে ইউজ করি। তার মানে এটার আপেক্ষিক পারমাণবিক ভর, মানে ওই যে আমাদের পারমাণবিক ভরটা দিয়ে দিছে, ভর কত দিছে, ভর দিছে হচ্ছে আমাদের 35.5। তখন আসেন আমরা একটু ভাইস ভার্সা দিয়ে ম্যাথটা করি। আপনি কি জানেন, আপনি জানেন 35.5টা কেমনে বাইর হইতো, এই যে আপেক্ষিক পারমাণবিক ভরটা কেমনে বের হইতো, পার্সেন্টেজ যোগ ওইটার রেসপেক্টে, পার্সেন্টেজ যোগ পার্সেন্টেজ ইন্টু ওইটার ভর যোগ দিতাম এই পার্সেন্টেজের সাথে এই ভরটা 37, অ্যান্ড এদেরকে ভাগ করতাম কত দিয়ে, 100 দিয়ে। এতটুকু আপনি শিওর। তার মানে আপনি যেহেতু পার্সেন্টেজ জানেন না, আপনি কি ধরবেন বাবা, আপনি ধরবেন একটাকে এক্স, আমি এক্স ধরলাম না, আমি ক ধরলাম। কেন? কারণ আমার গুণ চিহ্ন আর এক্স অলমোস্ট সমান হয়েছে, ক। তার মানে অবশ্যই এটা কত হওয়া উচিত বলেন তো, এটা কি হওয়া উচিত, 100 মাইনাস ক হওয়া উচিত না? কেন 100 মাইনাস ক? কারণ হচ্ছে কি আমরা জানি মোট পার্সেন্ট হচ্ছে 100, তার মানে এটা যদি ক হয়, এটা 100 মাইনাস ক হবে। তাহলে এইখান থেকে আপনি ক এর মান ক্যালকুলেট করবেন, ক এর মান ক্যালকুলেট করলে আপনি 100 মাইনাস ক পেয়ে যাবেন। তার মানে আপনি বলতেই পারবেন যে এইটা আসলে ক পার্সেন্ট, এইটা আসলে 100 মাইনাস ক পার্সেন্ট, সহজ কথা। তার মানে জীবন সুন্দর, এইভাবেই হচ্ছে আমরা আগাইতে থাকবো। এগুলো হচ্ছে কিন্তু ভালো ভালো ম্যাথ ছিল। এটা হচ্ছে রুয়েটের একটা কোশ্চেন, রুয়েট 6-7 একটা কোশ্চেন ছিল। আচ্ছা ফাইন। এবার ওই যে অ্যাটমিক মাস ইউনিট, এটা নিয়ে একটা কথাবার্তা বলার ইচ্ছা আছে, কারণ হচ্ছে গিয়ে আমরা কি কি জিনিসপত্র অলমোস্ট এই জিনিসগুলোতে অনেকে ভুল ব্যাখ্যা দেয় অ্যান্ড অনেকে বুঝে না, বুঝছেন? এই জন্য আসলে আমাদের মধ্যে একটা সমস্যা কাজ করে। এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট, হ্যাঁ, 1 এএমইউ সমান কত, কি কত না কত, এগুলো পরে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সবসময় মাথায় রাখবেন যে আমরা যে আপেক্ষিক পারমাণবিক ভর মাপি একটা মৌলের জন্য যে আপেক্ষিক পারমাণবিক ভর মাপি, এগুলো আসলে 3টা স্কেলে মাপি। কয়টা স্কেলে মাপি? 3টা স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, কার্বন স্কেল। এখন সর্বসম্মতিক্রমে হাইড্রোজেন স্কেল আর অক্সিজেন স্কেলকে বাদ দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র কাজ করি কার্বন স্কেল দ্বারা, মানে কার্বনকে একটা রোল মডেল হিসেবে মানি, অ্যান্ড ওই রোল মডেল হিসেবে মেনে তারপর আসলে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, তো একটু চিন্তা করেন তো, আমরা কার্বনকে যেহেতু রোল মডেল মানি, তার মানে কার্বনের ইনফরমেশন মনে করেন আপনি জানেন, খুব ভালো মতো জানেন, অ্যান্ড ওইটা দিয়ে আসলে আপনি কাজটা করবেন। কেমনে কাজ করবেন আমি আপনারা বলে দিই। আপনি মানে নর্মালি চিন্তা করেন, হ্যাঁ আপনি নর্মালি চিন্তা করেন, সেটা হচ্ছে আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানেন যেমন পারমাণবিক ভর কি হয় সবসময়, পারমাণবিক ভর কি হয়, পারমাণবিক ভর হচ্ছে গিয়ে একটি পরমাণুর ভর, খেয়াল করি, একটি পরমাণুর ভর সরি, একটি কার্বন পরমাণুর ভর ডিভাইডেড বাই 12। কেন 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 এটা কেন, ওই যে আমরা বললাম না কার্বনকে আমরা ফিক্সড হিসেবে ধরে নেই, এই জন্য। এখন চিন্তা করেন আপনি কি হিসাব করতেছেন, ব্যাপারটা কি, এই যে কার্বন পরমাণুর ভর নিয়ে যে আমরা কাজ করব বা 12 নিয়ে যে কাজ করব, এটা তো একটা ব্যাখ্যা থাকা উচিত যে আর আমরা যে এএমইউ কে আনতেছি, এই এএমইউ কে কেমনে আনতেছি। আচ্ছা আমি আপনার জন্য জিনিসটা অনেক বেশি ইজি করে দিব। কেন? কারণ দেখেন আমরা ছোটবেলা থেকে একটা সূত্র পড়ে আসতেছি, কি সূত্র পড়তেছি, আমি আপনাকে আরেকটা জিনিস একটু বলে দিই যে একটি কার্বন পরমাণুর ভর কত, একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে গিয়ে কার্বন পরমাণুর ভর কত, দেন হচ্ছে আপনার ট্রিক্সটা বুঝে যাবেন। একটি কার্বন পরমাণুর ভর সমান হচ্ছে কি আমাদের 12 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, মানে কি নাম্বার অফ অ্যাভোগাড্রো। আচ্ছা তখন এই ডাটাটা আমি একটু এই সাইডে বসাবো, কারণ একটি কার্বন পরমাণুর ভরকে আমি লিখবো 12 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। 12 আর 12 কি কাটলাম 1, তার মানে আপনার কোনো কথা নাই, আপনি মনে রাখেন
যে পারমাণবিক ভর একক হবে এখানে, সরি, পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট 1 AMU কি হবে, সবসময় কি হবে 1 ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এভাবে কেউ দেখাবে না আপনাকে, আমি আপনাকে বলে দিলাম। তার মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো তো আপনি 9 থেকে জানেন, তাই না? তার মানে আপনি যদি এটা ক্যালকুলেট করতে চান আসবে 1.66 × 10⁻24 অবশ্যই সেটা গ্রাম, অবশ্যই সেটা কিসে আসবে, গ্রামে আসবে, সহজ কথা। আপনি যদি কেজিতে নিতে চান এটা 27 হয়ে যাবে, সহজ কথা। 1.6 মাঝে মাঝে এখানে 3 আসে, মাঝে মাঝে এখানে 4 আসে, কারণ হচ্ছে এই মানটার উপর ডিপেন্ড করে। তো আমরা নর্মালি হচ্ছে কি 1.66 নিয়ে কাজ করি, নর্মালি কাজ করি, তো এটা মাথায় রাখলেই হয়। কারণ AMU মানে বলতে আমরা বোঝাচ্ছি 1.6 × 10⁻24 গ্রাম। আমরা কিসের সাপেক্ষে এটা মাপতে পারছি, কার্বন স্কেলের সাপেক্ষে মাপতে পারছি। কেন? কারণ কার্বনকে আমরা রোল মডেল হিসেবে ধরে নিয়েছি, অ্যান্ড কার্বনের আমরা সব ডাটা জানি, এই জন্য কিন্তু আমরা বলতেছি। আশা করি বুঝাইতে পারছি। তার মানে এটা গেল হচ্ছে AMU এর কনসেপ্ট। তারপরেও যদি আরও কোনো ম্যাথ থাকে AMU রিলেটেড আমি পাই, আমি আপনাদের করাই দিই, টেনশনের কোনো কারণ নেই। বাট আপনারা অনেকে বোঝেন না, তাই করাচ্ছি। তো যেটা বলতেছি সেটা হচ্ছে কি, আজকে কিন্তু আমরা ভালো কিছু জিনিস পড়ছি, EPN মানে কি, ইলেকট্রন প্রোটন নিউট্রন নির্ণয় একাধিক অণুর জন্য মোট ইলেকট্রন যোজন ইলেকট্রন যত আইসোটোপ আছে, মানে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, তারপর হচ্ছে কি আমাদের আইসোডায়াফার, আইসোস্টার, আইসোটোপের কিছু ম্যাথ অ্যান্ড হ্যাক্স, আর AMU রিলেটেড যে আমাদের মানে হচ্ছে মিসকনসেপশনটা, এটা দূর করার চেষ্টা করছি। তো আজকে এতটুকুই থাকবে। ইনশাল্লাহ আমরা এর পরের যেদিন ক্লাস নিব, দোয়া করবেন সবাই যাতে লাইভ ক্লাস নিতে পারি। অ্যান্ড অবশ্যই আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এর পরের দিন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়ন নিয়ে ডিল করার চেষ্টা করব। অ্যান্ড হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, গুণগত রসায়নের মোট 13টা রিসেন্ট ক্লাস আর হচ্ছে গিয়ে 2টা পুরাতন ক্লাস কিন্তু অলরেডি সবার আগে আমরা পাবলিক করছি, সবার আগে আমরা ইউটিউব চ্যানেলে পাবলিক করে দিছি। তো গুণগত রসায়নের থিওরি ক্লাসগুলো ওইখান থেকে দেখে নেওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করা যাচ্ছে। না দেখলেও কোনো সমস্যা নেই, সাবস্ক্রাইব করতে হবে এরকম কোনো কথা নাই, না করলেও চলবে, টেনশনের কোনো কারণ নাই। সবাই আমাদের সাথে থাকেন। অ্যান্ড অবশ্যই আমাদের MCQ ব্যাচে আপনারা ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ অনেক ভালো কিছু জিনিসপত্র শিখতে পারবেন, যেখান থেকে আপনার এক্সাক্ট অ্যাকুরেট কিছু নাম্বার এসে পড়বে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দোয়া করবেন যাতে নেটের সমস্যাটা দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।